নমস্কার। আজকে তোমাদের যে ক্লাসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গোলক পরিমিতির। যে গোলক চ্যাপ্টারটি রয়েছে ক্লাস 10-এ, সেই গোলক চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সঙ্গে আমি আজকে আলোচনা করব। গোলকের যে অঙ্কগুলি রয়েছে বইতে সেই অঙ্কগুলো আমরা পড়ে দেখাবো। তার আগে গোলক সম্পর্কে একটু ধারণা হয়ে যাওয়া উচিত। গোলক তোমরা দেখেছো যে ফুটবল বল যেগুলো হয় এগুলো হচ্ছে গোলক আকৃতির জিনিস। ওই গোলকের কিভাবে আমরা প্রথমে জানবো যে ক্ষেত্রফল আয়তন কিভাবে বের করতে হয়, সেটা জানলেই তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই। খুবই সহজ একটা চ্যাপ্টার এবং খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলো করা যায়, প্রত্যেকটা অঙ্কই। তাই আজকে আমরা আলোচনা করবো তোমাদের সাথে ক্লাস 10-এর গোলক, যাকে আমরা ইংরেজি কি বলি, স্পিয়ার বলি, তাই না? তাহলে এই গোলক নিয়ে আমরা আজকে আলোচনা করবো। গোলক আমরা দেখাই একটা, আমার কাছে একটা বল রয়েছে, এই যে গোলক। এই বলের আমরা যদি যে ক্ষেত্রফল বলি, সমতলের ক্ষেত্রে একটাই আমরা জানি কি গোলকের একটাই তল, সেইটা কি বক্রতল। এই বক্রতলের যদি আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করি, বক্রতলের ক্ষেত্রফল বলতে বোঝাই এই যে পুরো সারফেসটা, বাইরের দিকে যে পুরো সারফেসটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, যে পুরো জায়গাটা এটা যে কতটা ক্ষেত্রফল জুড়ে রয়েছে সেটাকে আমরা বলি এর ক্ষেত্রফল। একটাই তল যেহেতু, তাই গোলকের আমরা প্রথমে কি জানবো, গোলকের হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। আমরা বক্রতলের ক্ষেত্রফল সম্পর্কে বক্রতলের ক্ষেত্রফল, আমরা যদি একটা গোল করি, গোলকের নিশ্চয়ই একটা ব্যাসার্ধ থাকবে, এই বলেরও নিশ্চয়ই একটা ব্যাসার্ধ আছে। এই কেন্দ্র থেকে যে কোনো জায়গায় একটা যদি আমরা নিয়ে যাই, সেটাই হবে গোলকের ব্যাসার্ধ। এই গোলকের ব্যাসার্ধকে যদি আমরা আর ধরি, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কয়ার। আচ্ছা, এরপরে আমরা গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে বলেছি। এরপরে এর আয়তন, আয়তন বলতে বোঝায় তোমরা যদি একটা 1 বালতি জল পুরো কানায় কানায় ভর্তি নিয়ে যাও, তাহলে দেখবে যে ভিতরে বলি আমরা এত লিটার জল আছে, তার মানে ভিতরে যতটা জল ধরেছে, যতটা জায়গা আছে, সেই ভিতরের জায়গাটাকে আমরা বলবো আয়তন। তাহলে একটা যদি আমরা বলি যে এই বলটা যদি নিরেট হতো, তার মানে ভিতরে যতটা জায়গা আছে সেটাকে আমরা বলবো এই গোলকটার আয়তন। বা আমরা যে ঘরটায় আছি সেটার ভিতরে যতটা বায়ু আছে, বায়ু আমরা জানি সব জায়গায় থাকে, তার মানে এই গোলক ঘরটার যতটা জায়গা জুড়ে বায়ু আছে, যতটা বায়ু আছে, এটাকে আমরা কি বলছি, তার আয়তন। এর ভিতরে যতটা, একটা যদি নিরেট হতো, এর ভিতরে যতটা পরিমাণ প্লাস্টিক থাকতো সেটাকে আমরা বলতাম আয়তন। যেমন এই যে বললাম, 1 বালতি জল নিলে যে এত লিটার জল বলি আমরা, যতটা জল থাকে সেটাই তার আয়তন। তাহলে আমরা আয়তন কি লিখবো, আয়তনের সূত্র, আয়তনের আমরা লিখবো যে 4/3 পাই 3.5 পাই আর কিউব। ঠিক আছে, ব্যাসার্ধের যদি আমরা কিউব করে দিই পাই দিয়ে, তাহলে আমরা আয়তন পেয়ে যাই। আচ্ছা, এ তো গেল গোলকের। এবার আমরা অর্ধগোলক যদি বলি, এই বলটাকে যদি আমরা অর্ধেক থেকে কেটে দিই, একটা তরমুজ যদি অর্ধেক থেকে কেটে দিই কেমন দেখতে হবে, যিনি নিরেট তরমুজ হতো, নিরেট হোক যাই হোক, আমরা যদি একটা ঠিক এরকম দেখতে হতো, তাই না? তার কেন্দ্র দিকে একটা যদি আমরা, এটা আমরা ব্যাসার্ধ যদি আর হয়, এরকম ধরো তরমুজ আছে একটা হাত থেকে তোমরা কেটে দিচ্ছ, এরকম দেখতে হতো। তাহলে এই তরমুজটার ক্ষেত্রফলই কি হতো আর হচ্ছে আয়তনই কি হতো। তাহলে ক্ষেত্রফল দেখো, এটা একটা অর্ধগোলক হয়েছে, তাই তো? অর্ধগোলকের আমরা জানি কটা তল, দুটো তল। উপর দিকে একটা দেখো, এই যে এটা যদি বসবে, এটা সমতল, উপর দিকে সারফেসটা পুরো সমতল, আর এদিকটা কি আছে, বক্রতল, দুটো তল। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, সমগ্র, আচ্ছা দুটো তল আছে, আমরা একবারে লিখছি সমগ্র তলের ক্ষেত্রফল। সমতলের ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হবে, তাহলে দেখো এই যে নিচের দিকের যে ক্ষেত্রফলটা আছে এর অর্ধেক হবে নিশ্চয়ই, 4 পাই আর স্কয়ার ছিল, এটা হবে 2 পাই আর স্কয়ার। আর তার সঙ্গে দেখো এই যে একটা এরকম একটা বৃত্তাকার বৃত্ত তৈরি হবে, অবশ্যই তার একটা নির্দিষ্ট ক্ষেত্রফল থাকবে। সেই ক্ষেত্রফলের সূত্র কি, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার।
তাহলে টোটাল হয়ে যাবে 3πr²। তাহলে আমরা দেখেছি গোলকের বক্ষতলের ক্ষেত্রফল 4πr², গোলকের আয়তন বললে 3.5r³ আর অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল বললে 3πr²। এছাড়াও নিশ্চয়ই আয়তন থাকবে, এই গোলকের আয়তন থাকবে নিশ্চয়ই। এই অর্ধগোলকের আয়তন কত হবে তাহলে? আয়তন হবে এর অর্ধেক, 3.5r³ এর অর্ধেক কত হবে? 2/3πr³। মোটামুটি ভাবে তোমরা যদি এইগুলো ভালোভাবে বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু আমরা যে পাঠ্য বইয়ে যে সব অঙ্কগুলো রয়েছে সেগুলো খুব সহজেই করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো তোমাদের বইয়ে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলো একটা একটা করে আমরা বলবো। তাহলে প্রথমে তাহলে আবারও বলছি, গোলকের বক্ষতলের ক্ষেত্রফল 4πr², আয়তন 3.5r³, অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল যেহেতু দুটো তল, একটা হচ্ছে 2πr², আর একটা বৃত্ত হচ্ছে যেহেতু তার πr², তাহলে 3πr², আর আয়তন হলে 2/3πr³। চলো তাহলে তোমাদের পাঠ্য বইয়ে যে সব প্রশ্নগুলো রয়েছে সেগুলো বসে দেখাচ্ছি। আশা করি তোমরা সকলে খাতায় নোট করে নিয়েছো, এই যা সূত্রগুলো আমরা যেগুলো বললাম সেগুলো নোট করে নিয়েছো। এবারে আমরা দেখবো যে প্রথম প্রশ্ন রয়েছে, দেখো কোষে দেখি 12 যে চ্যাপ্টারটি রয়েছে তার প্রথম প্রশ্ন বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। কি বলেছে? গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি, তাই তো? আমরা লিখে নিচ্ছি একের অঙ্ক এটা। তাহলে গোলকের ব্যাসার্ধ কত বলে দিয়েছে আমাদের, গোলকের ব্যাসার্ধ সেটা আমরা প্রথমে লিখে নিচ্ছি। গোলকের ব্যাসার্ধকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি, কত? 10.5 সেমি, তাই তো? আমরা যেটা দিয়েছি সেটা লিখে নিচ্ছি, গোলকের ব্যাসার্ধ 10.5 সেমি। এরপর বলে দিয়েছে যে তার সমতলের ক্ষেত্রফল হিসাব করে দেখি। আমরা আগেও বলেছি যে সমতলের ক্ষেত্রফলের কিভাবে হিসাব করবো, গোলকের সূত্র বলেছি তো এর আগে আমি। তাহলে লিখবো যে গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে, কত ক্ষেত্রফল হবে? 4πr² বলেছি, তাহলে 4πr², r² মানে কত? 10.5, তার হচ্ছে স্কোয়ার। আচ্ছা, ক্ষেত্রফল সবসময় কি হয়? বর্গ হয়, তাই এটা লিখবো বর্গ সেমি। ঠিক আছে, এটা অবশ্যই লিখবে, একক অবশ্যই দিতে হবে। 4πr²। তাহলে চলো, 4 মানে কত? 22/7। আচ্ছা, 10.5, 10.5 কে আমরা লিখতে পারি, তাহলে স্কোয়ার আছে যেহেতু দুটো 10.5 হবে, তাই না? কিন্তু যদি দশমিক আমরা তুলেও দিই সহজ করার জন্য, তাহলে 10 × 10 আসবে, কারণ একটার পর দশমিকের পর একটা সংখ্যা, কিন্তু দশমিকের পর একটা সংখ্যা, 10 দিয়ে গুণ হবে। ঠিক আছে, মানে 7 দিয়ে আমরা এটাকে যদি কাটি কত হবে? 7 × 7, 3 × 5, 5 × 7 = 35, 7 × 105। চলো 5 দিয়ে এটাকে কেটে দাও। আচ্ছা, 5 দিয়ে কাটার দরকার নেই, একটা কেটে যাবে। হ্যাঁ, 5 দিয়ে কেটে দাও। 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে 2, 2 দিয়ে 4, হ্যাঁ ঠিক আছে, এটাই হচ্ছে না। এটাকে কেটে দাও, 5, 21। তাহলে আলটিমেটলি আমাদের থাকছে উপরে 22 × 3 × 21, এটাই থাকছে। দেখো এটা হচ্ছে 22, 3, 21, 3 × 22 = 66, আমরা 66কে 21 দিয়ে গুণ করবো। 6 × 6, 6, 2, 3, 1, 6, 5, 3, 1, কত হচ্ছে? 1, 3, 5, 6 বর্গ সেমি। দেখো খুব সহজেই আমরা করে ফেললাম অঙ্কটা, যে ব্যাসার্ধ জানা থাকলে আমরা খুব সহজে কিন্তু বের করতে পারবো। কিন্তু দেখবে যে প্রতিটা অঙ্কে কিন্তু ব্যাসার্ধ দেওয়া থাকবে না, তোমাকে কিছু ক্লু দিবে, সেই ক্লু ধরে কিন্তু তোমার দিকে অঙ্কটার ব্যাসার্ধ বের করে নিতে হবে। যদি ব্যাসার্ধ দিয়ে যায় তাহলে তো অঙ্ক, আমরা জানি যে কোনো নিয়ম, আমরা যে সূত্রগুলো শিখেছি তাতে ব্যাসার্ধ জানলেই তো যে কোনো অঙ্ক হয়ে যাবে, কিন্তু তোমাকে মানে বলে দিবে না ডাইরেক্ট ব্যাসার্ধ, তো প্রথমের অঙ্ক বলে দিয়েছে। চলো তাহলে পরের অঙ্কে যাই। তাহলে আমাদের প্রথমে যে অঙ্কটা ছিল সেটা হয়ে গেল। তাহলে এরপরের অঙ্ক কি আছে আমরা দেখি।
দেখো এরপরের অঙ্ক কি বলেছে, বলছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে, মানে 17.5 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো এখানে কিন্তু ব্যাসার্ধ দিয়েও দেয়নি, তাহলে তুমি কিভাবে বের করবে? কিন্তু আমাদের একটা ক্লু দিয়ে দিয়েছে যে 17 টাকা, 17.5 টাকা হিসাবে আমাদের 431 টাকা খরচ হয়েছে। তাহলে আমাদের এখান থেকে অনেকটাই আমরা বুঝতে পারবো, তাই না? তাহলে চলো যে কত বলেছে, 17.5 টাকা হিসাবে এত টাকা। আচ্ছা আমরা যদি বলি ধরো একটা এই ঘরের মেঝেটা আমি যদি বলি যে একটা টাইলস করাতে 10 টাকা হিসাবে আমার প্রতি বর্গ মিটারে 10 টাকা হিসাবে 100 টাকা খরচ হয়েছে। তাহলে তোমরা কি বলবে আমার কত বর্গ মিটার টাইলস লেগেছে? খুব সহজেই তোমরা বলতে পারবে যে এটা 10 বর্গ মিটার টাইলস লেগেছে, তাই না? কারণ 10 টাকা করে আমার টোটাল লেগেছে 100 টাকা, তাহলে কত বর্গ মিটার আমি টাইলস বসেছি? 10 বর্গ মিটার। এরকম ভাবেই যদি বলি আমাদের তাহলে যে 17.5 টাকা হিসাবে 431.20 টাকা খরচ হয়েছে। তার মানে আমরা খুব সহজেই বলতে পারবো যে 431.20কে আমরা যদি এটা দিয়ে ভাগ করে দিই তাহলে ওই বলটার যে ক্ষেত্রফল কতটা সেটা পেয়ে যাবো। তাহলে আমরা তো জানিনি, যেহেতু এটা হচ্ছে ব্যাসার্ধ কত, আমরা ধরে নিচ্ছি যে মনে করি বলটি ব্যাসার্ধ আর, মনে করি বলটার ব্যাসার্ধ আর, তাহলে আমরা বলটা ব্যাসার্ধ তাহলে ক্ষেত্রফল কত হয়? তাহলে ক্ষেত্রফল হবে 4 পাই প্লাস স্কয়ার, এটাই সূত্র আমরা জানি। তাহলে আমরা যদি শর্ত অনুসারে তাহলে কি লিখবো? শর্ত অনুসারে তাহলে আমরা লিখতে পারি এই 4 পাই আর স্কয়ারটাই ওই যে বলেছি ক্ষেত্রফল কত হবে, এই 431.20কে আমরা যদি 17.5 দিয়ে ভাগ করি যেটা হবে সেটাই তার বলটার ক্ষেত্রফল, আর এখানে আমরা ব্যাসার্ধ আর ধরে যদি পাই এটার সঙ্গে সমান করি, তাই তো? তাহলে চলো এটাকে আমরা সলভ করার চেষ্টা করি। দেখো দশমিক পরে এখানে দুটো সংখ্যা, দশমিক পরে এখানে দুটো সংখ্যা, তাহলে দশমিক অটোমেটিক্যালি ক্যান্সেল আউট হয়ে যাবে, দশমিকের কোনো সমস্যা নাই খুব সহজে। আচ্ছা 4 পাইটাকে লিখতে পারি 22/7 আর স্কোয়ার, আর শূন্য শূন্য ক্যান্সেল আউট করে দাও। আচ্ছা আর স্কোয়ার সমান তাহলে কত হবে? দেখো এখানে আছে 4 3 1 2, এই এখানে এই 22/7 সাইডে গেলে উল্টে যাবে, ভাগ হয়ে যাবে, তো তাহলে উপরে 7 চলে যাবে, নিচে 22 চলে আসবে, তাই তো? আচ্ছা আগে থেকে এটা ছিল লিখে দাও 175 × 22, ওকে। আর 4টা কোথায় যাবে? 4টা নিচে আসবে, কারণ উপরে ছিল এদিকে এলে নিচে চলে আসবে, ঠিক আছে। দেখো কাটাটি করার চেষ্টা করছি আমরা, 7 দিয়ে এটা যাচ্ছে, 7 2 14, 3 5 5 7 35। চলো এটাকে 11 দিয়ে নিশ্চয়ই যাবে, এটা আছে মানে 11 দিয়ে এটা যাবে, অবশ্যই যাবে। 11 2 22, 11 দিয়ে করলে 3 11 33, তাই না? 33 10 43, তার মানে 10 101 হচ্ছে, 9 11 99, 2 2, দেখো 22 352, ওকে। 2 দিয়ে তুমি যদি এটাকে ভাগ করে দাও, এটাকে ভাগ করলে কত হচ্ছে? 19 2 38, 1 2 6, 196, তাই তো? এটাকে 4 দিয়ে কাটাকাটি চলে যাবে আমার, 4 দিয়ে করলে 196কে 4 4 16, 49 হচ্ছে। তাহলে আর স্কয়ার সমান কত পেলাম আমরা? উপরে 49, নিচে 25। তাহলে আলটিমেটলি আমরা যদি দেখি আর সমান এদিকে করে দেবো আমরা, আর স্কয়ার তুলতে গেলে 49/25 বাদাম, মানে সমান তাহলে কত হবে? 49/7, এর হচ্ছে 5, তাই তো? এটাই হচ্ছে। তাহলে বলেছে বলটার ব্যাস কত, বলটির ব্যাস কত হবে? তাহলে ব্যাসার্ধ তো এইটা বেরোলো 7/5, তাহলে 7/5কে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, তাই না? গুণ করে দাও। তাহলে 7/5কে আমরা যদি 2 দিয়ে গুণ করি কত হবে? তোমরা করো এটা, কত হচ্ছে তাহলে?
14/5, তাই না? 14/5, 14/5 কে, আচ্ছা এটা সেমি ছিল না, সেমি লিখে দিবেন। 14/5 কে 2 দিয়ে ভাগ করলে হলো 5 দুগুণে 10, 2 খাবে, 4 নামবে, দশমিক হয় 0, 5 40, তাহলে উত্তর হয়ে যাবে 2.8 সেমি। চলো আমাদের এটা অঙ্কটা খুব সহজ হয়ে গেল, যারা করনি করে নাও। এটা আমাদের উত্তর বেরিয়ে গেল যে বলটির ব্যাস 2.8 সেমি। ওকে, চলো পরের অঙ্কতে আমরা যাচ্ছি। চলো পরের অঙ্ক, চলো পরের অঙ্কই কি বলেছে আমরা দেখি, মুছে দিই আগে বোর্ডটা। তো পরের অঙ্ক বলছে 3-এর অঙ্কটা, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। প্রথম কথা, ঘন কথা লেখা আছে মানে সেখানে আমাদের আয়তন বার করতে বলছে, ঠিক আছে? ঘন কথা বলেছে মানে আয়তন বার করতে বলেছে। আমরা বলেছি যে বলের ভিতরে যতটা জিনিস থাকে সেটাই তার আয়তন, তাহলে আয়তন আমরা বের করবো। বলে দিয়েছে যে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। আচ্ছা ব্যাস কত লিখি, বলটি আছে 3-এর অঙ্ক এটা, বলটির ব্যাস কত 7 সেমি বলেছে, তাই না? 7 সেমি, 7 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? আমাদের ব্যাস নিয়ে কিছু কাজ নেই, আমাদের ব্যাসার্ধ নিলাম। ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 7/2 সেমি। ওকে, ব্যাসার্ধ বেরিয়ে গেছে। তাহলে আয়তন কি বলো, বলটির আয়তন কি হবে? বলটির আয়তন হবে সেই বলেছি 4/3 পাই আর কিউব। আর মানে যে আর এটা ব্যাসার্ধকে আমরা দিয়ে দিই 7/2 আর কিউব ঘন সেমি বের করা যেতে পারে। তাহলে 4/3, পাইটাকে লিখবো 22/7, আর এটাকে 7/2 মানে 7/2 কবার আছে, মাথায় 3 আছে মানে 3 বার। ঠিক আছে, এটা হচ্ছে এত ঘন সেমি। আচ্ছা, একটা সাথে কেটে যাবে, 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি কত হবে হলো 11, 2 2 এ 4, 4 4 কেটে দাও। তাহলে উপরে পড়ে রয়েছে আমাদের 11x7 নিচে রয়েছে 3 ঘন সেমি। ওকে, গুণ করো, 49কে 11 দিয়ে গুণ করো 9, আচ্ছা 49কে 11 দিয়ে আমরা গুণ করবো, তাই না? এরকম গুণ করা খুবই সহজ, শেষে যেটা থাকবে সেটা লিখে দিবে। ঠিক আছে, তারপরে দুটোকে যোগ করে লিখবে, 4 9 13, হাতে থাকে 1, এটার সঙ্গে 1 যোগ করে দিবে, 539 হবে। মুখোমুখি করার নিয়ম এটা। 11 দিয়ে যদি কোনো জিনিসকে গুণ করতে হয় শেষে যেটা থাকবে সংখ্যাটা লিখে দিবে, দুটো সংখ্যাকে গুণ করবে, সেখানে এই গুণ করবে সরি যোগ করবে, 3 হয়ে 13 হবে, 3 হাতে থাকে 1, আর সে যেটা বেঁচে যাবে সেটা একসঙ্গে যোগ করে দিবে, না থাকলে যোগ করতে হবে না, যেরকম হবে সেরকম হবে। তাহলে উত্তর হবে 539/3 ঘন সেমি। ভাগ করো 3 দিয়ে, 3 দিয়ে ভাগ করলে 3 1 3, 2 3, 3 7 21, 2 9, 3 9 27, 27 তার মানে 2 পড়ে থাকবে, তো ঘন সেমি। যদি না পারো এরকম ভাবে করে নিবে, 3 দিয়া 539কে ভাগ করো, তাহলে 1 খাবে, তাই না? 2 3, 3 7 21, 2 নামবে 9, 3 9 27, 2 হবে, এই 2টা কোথায় যায়, এখানে যায়, আর এই 3টা এখানে আছে, এই জন্য 179 হলো 3 ঘন সেমি। দেখো কত সহজেই হয়ে গেল, তাহলে এটাও এবারটা কমপ্লিট হয়ে গেল তোমাদের। এরপরে চলো 4-এর অঙ্কটা যেটা রয়েছে, আমরা 4-এর অঙ্কতে করব। কি বলেছে 4-এর অঙ্ক, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করা। তোমরা জানো যে আমরা জলেতে যদি কোনো জিনিস ডুবিয়ে দিই তার যতটা আয়তন সে সম পরিমাণ জলকেই
তার বাইরে ফেলে দেয়। দেখো ধরো এক বালতি জল আছে, তুমি একটা তোমার হাতটাকে ডুবিয়ে দিলে জলেতে, দেখবে জল কিছুটা পড়ে যায়। কেন পড়ে যায়? তোমার হাতের যতটা আয়তন, তোমার হাতে যতটা আয়তন ততটা আয়তনের জলই সে অপসারিত করে দেবে। ঠিক তেমনই এখানে রয়েছে। তাহলে চলো আমরা দেখি করে যে কি ব্যাপার হচ্ছে অঙ্কটা। চলো, 4-এর অঙ্ক, তাই তো? এটা 4-এর অঙ্ক। ওকে, 4-এর অঙ্ক। তাহলে আমরা দেখো বলেছে যে যে বলটা যতটা আয়তন হবে ততটা আয়তনের জলই তো অপসারিত করবে। তাহলে আমাদের আলটিমেটলি বার করতে হবে বলটার আয়তন কত। সিম্পল জিনিস। ব্যাস বলে দিয়েছে কত, বলটি 28 সেমি। তাহলে দেখো বলটি ব্যাস আর সমান কত বলে দিয়েছে, 28। আচ্ছা, আর নয়, ব্যাস 28 সেমি। তো ব্যাস, ব্যাসার্ধ আমাদের দরকার। ব্যাসার্ধ আর সমান, তাহলে 28 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 14, তাই না? 14 সেমি। ওকে, ব্যাসার্ধ বেরিয়ে গেছে। তাহলে আয়তন বের করি। চলো আয়তন বের করি। বলটির আয়তন কত হবে? বলটির আয়তন হবে কত হবে? আয়তন বলো, সেই সূত্র 4/3 পাই আর কিউব, পাই আর কিউব মানে 14 কিউব ঘন। সবসময় আয়তন বলেছি ঘন সেমি হয়, তাই ঘন লিখবো, ঠিক আছে? আচ্ছা, 4/3, পাইটাকে লিখবো 22/7। এটা 3 কে 14 যাবে, 3 বার 14 গুণ করবো, গুণ করো 7 দিয়ে 14, কাটাকাটি তো আর যাবে না, ওদের গুণ করতে হবে। উপরে কাকে কে কে আছে, 4, 22, 2, 4, 22, 2, আর এখানে দুটো 14 করে আছে। ওকে, নিচে আছে 3, গুণ করো 4, 22, 88, ঠিক আছে? আচ্ছা, 14, 196, অনেক বড় গুণ হবে, গুণ করো প্রশ্ন। আচ্ছা, আমরা এটা করে নিয়েছি গুণটা, দেখবে তোমরা করবে, এটাই হবে পুরে 34,496, আর নিচে তো 3 ছিল, তাকে আমরা যদি ভাগ করি পাবো 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি। এই এতটা জলই বলটা অপসারিত করবে। ওকে, সম্পূর্ণভাবে যদি আমরা ডুবিয়ে দিই এতটা জল অপসারিত করবে। 4-এর অঙ্কটা আমাদের হয়ে গেল। কত সহজে দেখো হয়ে যাচ্ছে সব অঙ্ক। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারো, ভালো লাগে ক্লাসটা, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা প্রতিনিয়ত, কথা দিচ্ছি, আমরা প্রতিনিয়ত ক্লাস 10-এর প্রতিটি চ্যাপ্টার ভালোভাবে করব এবং মাধ্যমিকের প্রস্তুতির জন্য সব রকম আমরা সাহায্য করবো তোমাদের। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আচ্ছা, 5-এর প্রশ্ন চলে আসো। এটা হয়ে গেছে, এটা হয়ে গেল। পাঁচের প্রশ্ন দেখো, 5-এর প্রশ্ন কি বলেছে? 5-এর প্রশ্ন বলেছে কোন গোলাকার গ্যাস বেলুন ফুলানোর সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে আমরা 7 সেমি থেকে, ধরো একটা বেলুন ছিল 7 সেমি থেকে 21 সেমি হয়েছে, মানে একটা 7 সেমি থেকে 21 সেমি হয়েছে। প্রথমে 7 সেমি যখন ছিল তার ব্যাসার্ধ, তখন নিশ্চয়ই তার একটা ক্ষেত্রফল থাকবে। আবার যখন 21 সেমি হয়েছে নিশ্চয়ই তারও একটা ক্ষেত্রফল থাকবে। সেই ক্ষেত্রফল দুটোর অনুপাত আমাদেরকে বার করতে হবে। তাহলে প্রথমে আমরা যদি পূর্বে যখন 7 সেমি ছিল তখন ক্ষেত্রফল কত ছিল, আর পরে যখন 21 সেমি হয়েছে তখন ক্ষেত্রফল কত, এই দুটোর আমাদের অনুপাত বের করতে হবে। খুবই সহজ, প্রথমের ক্ষেত্রফল আর পরের ক্ষেত্রফলের অনুপাতটা আমরা বের করবো। একবার ডাইরেক্ট করে দেবো, কোনো ঝামেলা আমরা রাখবো না। তাহলে আমরা লিখছি একবারে, বেলুনটির পূর্বের ও পরের ক্ষেত্রফলের সমতলের ক্ষেত্রফলের অনুপাত। বেলুনটি পূর্বের ও পরের সমগ্র তলে ক্ষেত্রফলের অনুপাত কথা হলো। আচ্ছা, বেলুনটা যখন 7 সেমি ব্যাসার্ধ ছিল তখন ক্ষেত্রফল কত হতো?
এটি যখন পূর্বের যে ক্ষেত্রফল 7 সেমি ছিল তখন হতো 4 পাই নিশ্চয়ই 7 স্কোয়ার। কারণ আমরা জানি বেলুনের একটা গোলক ধরেই আমরা যদি বেলুনটা ধরি তাহলে তার ক্ষেত্রফল কত হতো 4 পাই r² ইজ টু পরে কত হয়েছে 21 সেমি ব্যাসার্ধ, তাই না? তার হচ্ছে আমরা স্কোয়ার করে দেবো। হ্যাঁ সেটাই বলেছে, ঠিক আছে। চলো তাহলে উপরে থাকছে কি 4 পাই, অনুপাত মানে আমরা বাই দিয়ে নিচে লিখতে পারি। তাহলে 7 × 7 নিচে 4 পাই 21 × 21, 4 পাই কেটে যাবে, 7×3 = 21, 7×3 = 21, তাহলে 1/9 কত হয়ে যাবে 1:9। দেখো যদি না বুঝতে পারো আমি আরেকবার বলে দিচ্ছি। বেলুনটা ধরো প্রথমে তোমার ব্যাসার্ধ 7 সেমি ছিল, নিশ্চয়ই তার ক্ষেত্রফল থাকবে। যখন 7 সেমি থাকবে তার ক্ষেত্রফল কত 4 পাই r²। তারপরে বেলুনটা ফুলিয়েছো, ফুলানোর ফলে এর হচ্ছে ক্ষেত্রফল কত হয়েছে 4 পাই, এই যে ব্যাসার্ধ 21 হয়েছিল তারপরে 4 পাই 21 স্কোয়ার। অনুপাত মানে কি, এই যে অনুপাতের চিহ্ন দিয়ে দিয়েছি, বাই করে কাটাকাটি করে যেটা হবে তাহলে 1:9। 5-এর অঙ্কের উত্তর হবে 1:9। হয়ে গেল 5-এর অঙ্ক আমাদের। চলো 6-এর অঙ্কতে যাই। আশা করি বুঝতে পারছো সকলে। 6-এর অঙ্ক কি বলেছে, বলেছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2-7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো এখানে আমাদের আবার একটা দিয়ে দিয়েছে যে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে কত লেগেছে 127 পূর্ণ 2-7 বর্গ সেমি পাত লেগেছে, ঠিক আছে। বর্গ সেমি মানে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আমরা ব্যাসের দৈর্ঘ্য বার করতে দিয়েছে। তাহলে আমাদের ব্যাসার্ধ তো দিয়ে দেয়নি, ব্যাসার্ধ আমাদের প্রথমে ধরে নিতে হবে। তাই আমরা প্রথমে ব্যাসার্ধকে কি করব ধরে নেবো। চলো ব্যাসার্ধকে আমরা ধরে নিই। ব্যাসার্ধকে ধরে নেবো কি, যে আমরা মনে করছি ব্যাসার্ধ 8 দিয়ে দেয়নি, মানে আমরা ধরে নেবো। কত অঙ্ক হবে 6-এর অঙ্ক, 6-এর অঙ্কই তো, হ্যাঁ 6। চলো মনে করি বাটিটি ব্যাসার্ধ 8, ওকে। মনে করি বাটিটির ব্যাসার্ধ 8, ক্ষেত্রফল কত হবে? আচ্ছা বাটি মানে কি অর্ধগোলক, তাই না? অর্ধগোলকের ক্ষেত্রফল বলেছি আমি। অর্ধগোলকের ক্ষেত্রফল কত হয় অর্ধগোলকের, আচ্ছা বাটিটা মানে যেহেতু বাটি তো নিরেট নয়, আচ্ছা এ কি বলেছে বাটিটা অর্ধগোলাকৃতি একটি বাটি, তাই না? ওকে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল 2πr², ঠিক আছে। তাহলে অতএব শর্ত অনুসারে কি লিখবো, শর্ত অনুসারে 2πr² সমান ওই 127 পূর্ণ 2/3 2/7, ঠিক আছে। কারণ এটা বলে দিচ্ছি এত বর্গ সেমি পাত লিখেছে, আর আমরা জানি এটা ক্ষেত্রফল, তাহলে দুটোকে সমান করে দেবো। দুটোকে সমান করে দিলে আমরা সলভ করবো। দেখো 22-এর 7 r², এটাকে ভেঙে দাও, নিচে তো 7 হবেই, 7×7 = 49, আর 2 যোগ করলে 1 শেষে হবে, তাই তো 5 হাতে আছে, তাহলে 7×2 = 14, 14×5 = 19, হাতে 1, 7 8 হবে, 891/7, ওকে ঠিক আছে। r² সমান কত হয় বলো, r² সমান কত হবে? তাহলে দেখো এই যে 891, 7 ছিল এখানে, আমরা এই 7টা যদি এদিকে নিয়ে যাই উপরে চলে আসবে, ঠিক আছে। আর হচ্ছে এদিকে যেটা উপরে আছে তারা নিচে চলে আসবে, ঠিক আছে। এবার কাটাকাটি করতে হবে আমাদের, 7 অটোমেটিক্যালি কেটে যাবে, ভালো কথা। এটা কি হবে 11 দিয়ে কাটা, 11 দিয়ে 22, 8×11 = 81, তার মানে উপরে হচ্ছে r² সমান, উপরে হচ্ছে 81, নিচে হচ্ছে 4, আর সমান কি করবো, স্কোয়ার আছে এদিকে এলে রুট করবো, তাই তো।
তাহলে 8 সমান কতই যাবে? 81√9, 4√2, আর সমান 9/2। কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছে বাটিটি কি ব্যাস। বাটিটির ব্যাস কত হবে? 9/2 গুণ 2 সেমি, কত হবে? 9 সেমি। ওকে, ঠিক আছে। অবশ্যই যদি তোমাদের কিছু সমস্যা থাকে আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এই জায়গাটা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, আমরা অবশ্যই পরের দিন যে প্রথম ক্লাস করাবো তোমাদের কমেন্টের ভিত্তিতে আমরা সেগুলো আগে সলভ করে তারপরে আমরা পরের অঙ্ক করবো। ঠিক আছে, আজকে আমরা এখান পর্যন্ত করাচ্ছি 6 দাগ পর্যন্ত। তোমরা 7টা করার চেষ্টা করবে, তোমাদের একটা হোমওয়ার্ক রইলো, 7টা তোমরা করার চেষ্টা করবে। বলেছে, আমি বলে দিচ্ছি যে একটি নীলের লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 2.1 সেমি, গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, সেই বলেছি ঘন সেমি লোহা আছে মানে আয়তন বের করতে দিতে। তাই তোমরা এই 2.1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলা রয়েছে তার আয়তন তোমরা বার করবে, বাড়িতে এটা চেষ্টা করবে। আমরা পরের দিন অবশ্যই করে দেখাবো। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তোমার বন্ধুদের শেয়ার করে দিবে। আমরা প্রতিনিয়ত মাধ্যমিকের যে প্রস্তুতি, যে সমস্ত ক্লাস অঙ্কের হয় সেগুলো প্রত্যেকটা আমরা দিতে থাকবো। আর আমরা এর পরের ধাপটা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকের মতো এখানে আমরা শেষ করছি ক্লাসটা। আমরা পরের দিন আবার বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমাদের করে দেখাবো। ধন্যবাদ, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।